বাংলার গাঁগঞ্জের মাটিতে একটা গভীর বিশ্বাস আজও বেঁচে আছে। বলা হয়, যে শিশু 12 বছর বয়সের আগেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে আর পূর্ণ ভূত বা প্রেত হয়ে ওঠে না। লোকেরা তাকে ভেড়াল বলে। এই ভেড়াল আত্মারা নাকি নিরীহ, খেলুড়ে, কখনো অভিমানী। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এদের আকাঙ্ক্ষা। তারা নাকি খুঁজে ফেরে সঙ্গী। তারা ডাকে ফিস ফিস করে, কখনো কান্না জুড়ে দেয় অন্ধকার রাত্রির বুক চিরে। নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান কিংবা কুষ্টিয়ার অজ পাড়া গায়ে সন্ধেবেলা তালগাছের মাথায় যখন গোধূলির পাখিরা বসে থাকে, তখন গ্রামের বয়োজ্যেষ্ঠরা চুপচাপ গল্প থামিয়ে ফেলে। কারণ কেউ কখনো নিশ্চিত নয় ওই খেলার মাঠের ফাঁকা দোলনায় বা বাঁশ বনের দিক থেকে ভেসে আসা হাসিটা সত্যি কোনো বেঁচে থাকা শিশুর, নাকি সেই অপরিণত আত্মার, যে ফিরে এসেছে কাউকে চুপি চুপি হাত বাড়িয়ে ডাকতে। আমাদের আজকের গল্পটি শুরু হচ্ছে ঠিক এমনই এক ভেড়ালের অদৃশ্য ডাকে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প ভাগাড় ডহরের বাঁশবন। আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকবে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে ভাগাড় ডহরের বাঁশবন। ভৈরবী নদীর ধারের ছোট্ট গ্রামটার নাম ভাগাড় ডহর। সময়টা তখন সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষে, কিন্তু সেই স্বাধীনতার আলো তখনও এই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছায়নি। এখানে জীবন চলত তার নিজের মন্থর গতিতে, পুরনো রীতিনীতি আর সামাজিক প্রথাকে আঁকড়ে ধরে। গ্রামের এক প্রান্তে নদীর বাঁকের কাছে পাটকাঠির বেড়া আর খড়ের ছাউনি দেওয়া এক চিলতে জমিতে দাঁড়িয়েছিল কুসুমের নড়বড়ে কুঁড়ে ঘর। এক ঘরেই তার রান্না, খাওয়া আর ঘুম সব। বিধবা কুসুম তার 10 বছরের একমাত্র মেয়ে মিলিকে নিয়ে একাই থাকে এই ভাঙা সংসারে। বছর 3 আগে তার স্বামী শহরে গিয়েছিল কাজের আশায়, আর ফিরে আসেনি। শ্বশুর শাশুড়ি আগেই গত হয়েছিলেন, তাই এই অকুল পাথারে মা মেয়ে একেবারে একা। একসময় তাদের একটা ছোট গরুর খামার ছিল। 6টা গরু ছিল গোয়ালে। কিন্তু স্বামীর মৃত্যুর পর আর্থিক অনটনে একে একে সব বিক্রি করতে করতে এখন টিকে আছে শুধু মঙ্গলা। মঙ্গলার পেটে সন্তান, তবে এখনো বাছুর হয়নি। কুসুমের সব আশা এখন ওই মঙ্গলাকে ঘিরে। গরুটার বাচ্চা হলে দুধ দেবে। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে হিমশিম খাওয়া কুসুম অন্তত মেয়েটার মুখে একটু দুধ তুলে দিতে পারবে। আর এই কথা ভাবতেই কুসুমের চোখ জলে ভরে আসে। অভাগার জীবনে এইটুকুই তার সম্বল। সেদিন সকালের নরম আলো সবে উঠানে এসে পড়েছে। কুসুম উঠোন ঝাঁট দিচ্ছিল। এমন সময় বাইরে থেকে এক কর্কশ গলার স্বর ভেসে এলো। ঘরে আছিস? গলার স্বরটা কুসুমের ভীষণ চেনা। গ্রামের জমিদার হরিনারায়ণ বাবুর নায়েব হরিধন মণ্ডলের গলা। কুসুমের বুকটা ধড়াস করে উঠল। তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা টেনে সে বাইরে বেরিয়ে এলো। নায়েব মশাইয়ের কুৎসিত চোখ দুটো যেন তাকে আপাদ মস্তক গিলে খাচ্ছে। একজন অল্প বয়সী বিধবার অসহায়ত্বের সুযোগ নিতে যাওয়া ক্ষুধার্ত শকুনের দৃষ্টি সেটা। হরিধন তার পানের পিক ফেলে বাঁকা হাসি হেসে বলল, তোর মরদ তো শহরে গিয়েছিল স্বরাজ্যের মিছিলে ভিড়তে,
সেখানে ব্রিটিশ পুলিশের গুলি খেয়ে অক্কা পেয়েছে, কিন্তু যাওয়ার আগে জমিদারের কাছ থেকে যে টাকা ধার নিয়েছিল সেটা বলে যাসনি তো? হ্যাঁ, সুদ বাড়তে বাড়তে তো পার হয়ে গেল রে। কুসুম ভয়ে ভয়ে হাত জোর করে বলল, নায়েব মশাই, সব মনে আছে, কিন্তু আমি একা মানুষ, কি করে শোধ করব এত টাকা? দয়া করে আর কটা দিন সময় দিন। সময়? সময় তো অনেক দিলাম, আর সময় দেওয়া যাবে না। তোর মরদ যাওয়ার আগে কথা দিয়েছিল, টাকা শোধ করতে না পারলে তোদের এই 4 বিঘা জমির অর্ধেকটা জমিদার বাবুকে লিখে দেবে। আগামী অমাবস্যার মধ্যে টাকা শোধ না হলে ওই লোক নিয়ে এসে জমির দখল নেব। মনে রাখিস, ও টাকা এখন সুদের সঙ্গে বেড়ে অনেকগুলো হয়েছে, তাই পুরো 4 বিঘা জমিরই দখল নেব, বুঝেছিস? হুমকিটা দিয়েই হরিধন কুৎসিতভাবে হাসতে হাসতে চলে গেল। কুসুম আর দাঁড়িয়ে থাকতে পারল না, দাওয়ার খুঁটি ধরে মাটিতেই বসে পড়ল সে। দু চোখ বেয়ে জলের ধারা নামল, তার পৃথিবীটা যেন মুহূর্তে অন্ধকার হয়ে গেল। ঘরের দরজার পাশে চৌখাটের আড়ালে চুপ করে দাঁড়িয়েছিল মিলি। তার মায়ের দিকে তাকিয়ে ছোট মেয়েটার বুকটা ভয়ে আর কষ্টে কেঁপে উঠছিল। সে বুঝতে পারছিল তাদের জীবনে আরো একটা বড় ঝড় আসতে চলেছে। মায়ের কান্নার শব্দে মিলি আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে কুসুমের কাছে এসে তার কাঁধে হাত রাখল, নরম গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কুসুম ভেজা চোখে মেয়ের দিকে তাকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, তোর বাবা চলে যাওয়ার সাথে সাথে আমাদের সব সুখ শান্তি কেড়ে নিয়ে গেল রে সোনা। এখন এখন আমার শেষ সম্বল শুধু তুই। তোর বাবা জমিদারের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল সারাটা জীবন লোকটা শুধু দেশের কথাই ভেবে গেল, একবারও নিজের পরিবারের কথাটা ভাবলো না। এখন এখন সেই টাকা শোধ করতে না পারলে জমিদার আমাদের এই জমিটুকুও কেড়ে নেবে। মিলি তার ছোট্ট হাত দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল। তার 10 বছরের মুখে ফুটে উঠল এক অদ্ভুত পরিপক্কতার ছাপ। সে শান্ত গলায় বলল, তুমি একদম চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কুসুম অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। মিলি বলে চলল, বাবা বলতো জীবনে সব কিছু হারিয়ে গেলেও জীবনটা তো থাকে, আর যতদিন জীবন আছে ততদিন লড়াই করার শক্তিও থাকে। আমরা সব গুছিয়ে নেব, দেখো। এতটুকু মেয়ের মুখে এমন কথা শুনে কুসুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, আর সে নিজেকে সামলে রাখতে পারল না। মিলিকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। মেয়ের মাথায় কপালে বারবার চুমু খেতে লাগলো। তখন ভর দুপুরবেলা। ভৈরবী নদীর দিক থেকে আসা তপ্ত বাতাসে ঘরের খড়ের চালার ভেতরটা ভাবসা গরম হয়ে উঠেছে। ঘরটা অগোছালো, মাটির দাওয়ায় কয়েকটা কাপড়ের পুতুল, ভাঙা খেলনা এখানে ওখানে ছড়ানো। কুসুম সেখানেই বসে একটা পুতুলের চুল যত্ন করে আঁচড়ে দিচ্ছিল, লাল ফিতে দিয়ে বিনুনি করে দিচ্ছিল। কাছেই মিলি বসেছিল আরেকটা ছোট পুতুল হাতে নিয়ে, কিন্তু তার দৃষ্টি ছিল মায়ের দিকে, একদম ফ্যাকাশে আর ভাবলেশহীন। পুতুলটা সাজানো হয়ে গেলে কুসুম শিশুর মতো উচ্ছ্বাসিত হয়ে বলল, এই দেখ মিলি, তোর পুতুলের চুল বাঁধা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখ। এবার ওকে নিয়ে খেলা কর।
মিলি কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আজ যেন কুসুম নিজেই তার মেয়ের মতো ছোট হয়ে গেছে, সব দুঃখ ভুলে পুতুল খেলায় মেতে উঠেছে। সে একটা হাতে বানানো ছোট্ট কাঁথার বিছানায় পুতুলটাকে শুইয়ে দিল। হঠাৎ মিলি তার দৃষ্টি ঘরের কোণে রাখা একটা কাঠের টুলের দিকে ফেরালো। তারপর ফিস ফিস করে বলে উঠল, দেখেছিস দিদু, মা আমার নতুন খেলার ছাতিকে কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কথাটা ধারালো ছুরির ফলার মতো কুসুমের কানে এসে বেঁধল। তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল, বুকের ভেতরটা হিম হয়ে গেল তার। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কার সাথে কথা বলছিস সোনা তুই? মিলি খুব স্বাভাবিকভাবে টুলটার দিকে তাকিয়ে বলল, কেন দিদুর সাথে? ও তো আমার বন্ধু, ও তো এখানেই থাকে আমাদের সঙ্গে। কুসুমের শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে গেল। সে বিস্ফারিত চোখে খালি টুলটার দিকে তাকালো। সেখানে তো কেউ নেই। খাঁ খাঁ করছে কাঠের টুলটা। ঘরের আবছা অন্ধকারে টুলটার অবয়বটাও যেন কেমন ভৌতিক দেখাচ্ছে। কুসুম এক ঝটকায় মিলিকে টেনে নিজের কোলে তুলে নিল। ইদানিং কেমন যেন হয়ে গেছে কুসুম। মাথার চুল এলোমেলো, স্নান খাওয়ার কোনো ঠিক নেই। সারাক্ষণ কি যেন ভাবে, এই পৃথিবীতে তার মেয়ে ছাড়া আর কেউ নেই। নিজের জন্য তার চিন্তা হয় না, কিন্তু ছোট্ট মেয়েটার জীবনটা শুরু থেকেই এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা ভাবলেই তার মনে হয় এ বুঝি তার নিজেরই কোনো পূর্বজন্মের পাপের ফল। তার উপর গত কয়েকদিন ধরে মিলি একা একা কার সাথে যেন ফিস ফিস করে কথা বলে, বারবার টিটু নামটা উচ্চারণ করে, কিন্তু কিন্তু টিটু তো কুসুম আর ভাবতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ। সে প্রায় ছুটে মিলিকে নিয়ে ঘরের ভেতর চলে গেল, যেন বাইরের ওই অদৃশ্য কোনো কিছুর থেকে মেয়েটাকে আড়াল করতে চাইছে সে। সেই দিনকার মতো দিনটা কাটল শুকনো চিংড়ে আর গুড় মুখে দিয়ে। সন্ধ্যা নামতেই গোয়ালঘর থেকে মঙ্গলার অস্থির ডাক শোনা যেতে লাগলো। কুসুম বুঝল মশাই ছেঁকে ধরেছে। কয়েকটা শুকনো খড়কুটো এক জায়গায় জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে দিল সে। এই কার্তিক মাসের হালকা ঠান্ডায় গ্রামের বাতাসে একটা ভেজা ভেজা ভাব আছে। কুসুমের বাড়ির সামনে ভৈরবী নদীর ওপারটায় পাতলা কুয়াশার চাদরে ঢেকে আছে। জ্বলন্ত খড়ের ধোঁয়া সেই কুয়াশার সঙ্গে মিশে এক অপার্থিব ধোঁয়াশা তৈরি করেছে। নদীর জলে টিমটিম করে জ্বলছে দু একটা লণ্ঠনের আলো। সম্ভবত জেলেরা মাছ ধরে ঘরে ফিরছে। এই নদীটাই তো পার হয়ে গদাই শহরে গিয়েছিল। সেই ছিল শেষ দেখা। আশা ছিল একদিন এই নদী পার করেই তার স্বামী ঘরে ফিরে আসবে, কিন্তু এ জন্মে তা আর হলো না। নদীটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কুসুম ঘরে ফিরে এলো। হারিকেনটা জ্বালিয়ে দাওয়ায় এসে চুপ করে বসল। আজকাল আর সে সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ দেয় না। বাড়িতে যে কটা ঠাকুরের ছবি ছিল সব গ্রামের মোড়ের ওই বটগাছটার তলায় রেখে দিয়ে এসেছে। বাড়িটা যেন এক লক্ষ্মী ছাড়া কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। অবশ্য তার এই পাগলের মতো আচরণের পেছনে একটা কারণ আছে, যেটা শুধু সেই জানে। তার কিচ্ছু ভালো লাগে না।
মনটা শুধু ছোট্ট মিলিটার জন্য আশঙ্কায় আর দুর্ভাবনায় কাঁপে। মেয়েটা দিনে দিনে বড় হচ্ছে, আর সে নিজে অল্প বয়সে বিধবা। কে জানে ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে তাদের জন্য। গ্রামের লোকেরা তো আড়ালে তাকে রাক্ষসী বলে, যে নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। এসব কথাই ভাবছিল কুসুম। এমন সময় ঘরের ভেতর থেকে মিলির ফিসফিসানি কানে আসতেই সে চমকে উঠল। মিলি যেন কাউকে বলছে, না, আমি এখন যেতে পারবো না, মা একা আছে, আমাকে না দেখলে বকাবকি করবে। মেয়েটা কার সাথে কথা বলছে দেখার জন্য কুসুম নিঃশব্দে দরজার ফাঁকে চোখ রাখল। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় ঘরের ভেতরের দৃশ্যটা দেখে তার শরীর জমে বরফ হয়ে গেল। মিলি বিছানায় বসে পুতুলগুলো নিয়ে খেলছে আর তাকিয়ে আছে ঘরের সামনে একেবারে ফাঁকা অংশটার দিকে। তার হাবভাবটা এমন যেন সেখানে জলজ্যান্ত কেউ দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই ঘটল সেই ঘটনাটা। ঘরের সবচেয়ে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে কোণটা থেকে মিলির খেলার একটা পুরনো রাবারের বল কোনো শব্দ না করে একা একাই গড়াতে শুরু করলো। যেন কোনো অদৃশ্য হাত সেটাকে আলতো করে ঠেলে দিয়েছে। বলটা মসৃণভাবে মাটির ওপর দিয়ে গড়িয়ে এসে ঠিক বিছানার সামনে এসে থেমে গেল। একটা হিম শীতল স্রোত কুসুমের শির দাঁড়া দিয়ে নেমে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। হারিকেনটা হাতে নিয়ে প্রায় ছুটে ঘরে ঢুকল। আতঙ্কিত আর ভাঙা গলায় জিজ্ঞাসা করল, মিলি, মিলি কি হয়েছে? কার সাথে কথা বলছিস তুই? মিলি শান্ত নিষ্পাপ চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তিতু ডাকছিল মা, ও বলছে ওর সাথে খেলতে, অন্যকে খেলার কোনো সঙ্গী নেই। কুসুম ছুটে গিয়ে মিলিকে বুকে জড়িয়ে ধরল। তার পুরো শরীর ভয়ে আর আতঙ্কে ঠান্ডা হয়ে গেছে। সে পাগলের মতো বলতে লাগলো, ওর কথা শুনবি না মা, ও ভালো ছেলে নয়। তুই কোথাও যাবি না, তুই শুধু আমার সাথেই থাকবি। কে ডাকলো না ডাকলো তাতে কিছু যায় আসে না। আমার অনুমতি ছাড়া তুই কোথাও যাবি না, কোথাও না। বলতে বলতে কুসুমের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। মিলি চুপচাপ মায়ের অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট মনে প্রশ্নগুলো ভিড় করে এলো। মা কেন এমন করছে? মা কেন বুঝতে চায় না? কিন্তু মিলি মুখ ফুটে কিছুই বলল না। সে শুধু অসহায়ভাবে মাকে আঁকড়ে ধরে বসে রইল। তার স্থির দৃষ্টির গভীরে যেন এমন এক জ্ঞান লুকিয়েছিল যার শিকি ভাগও তার মা জানেন না। রাত যত গভীর হচ্ছে বাইরের অন্ধকার যেন জমাট বাঁধা কালির মতো ঘন হয়ে উঠছে। কুসুমের বুকের ভেতরটাও সেই অন্ধকারের মতোই অজানা ভয়ে ভারী হয়ে আছে। মেয়েকে বুকে জড়িয়ে সে বিছানায় বসে কান পেতে রেখেছে বাইরের দিকে। আবার 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 গোয়ালঘর থেকে ভেসে আসছে মঙ্গলার সেই চাপা আতঙ্কিত ডাক। অন্য সময় তো গরুটা এমন করে না, তাহলে আজ এমন করছে কেন? হঠাৎ কুসুমের মনে হলো ঘরের চারপাশের বাতাস যেন থমকে গেছে। ওদের বাড়ির সীমানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বুড়ো শিরিষ গাছটার ডালপালাগুলো যেন নড়ে উঠল। শুকনো পাতা ঝরার মতো একটা মরমর শব্দ হলো।
অথচ বাইরে বাতাস তো একেবারেই নেই। কুসুমের হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেওয়া একটা হিমেল অনুভূতি হলো। মনে হচ্ছে যেন অদৃশ্য দুটো চোখ দাওয়ার অন্ধকার থেকে তাদের লক্ষ্য করছে। আর ঠিক তখনই উঠোনের দিক থেকে পাটকাঠির বেড়াটা মরমর করে শব্দ করে উঠল। শব্দটা এমন যেন কেউ ইচ্ছে করে তাতে ভর দিয়ে ভাঙার চেষ্টা করছে। কুসুম ভয়ে মিলিকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। বাতাসের ভারটা যেন হঠাৎ বেড়ে গেল, আর ভেজা মাটির সোঁদা গন্ধের সাথে মিশে আছে একটা অদ্ভুত মিষ্টি পচা পাতার মতো গন্ধ। এসব অস্বাভাবিক ঘটনা প্রবাহে কুসুমের মন যখন ভয়ে পাথর হয়ে গেছে, তখন তার বুকের মধ্যে লেপ্টে থাকা মিলি শান্ত, প্রায় ফিসফিসে গলায় বলে উঠল, মা, ও আমাকে না নিয়ে যাবে না। কুসুমের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কাঁপা গলায় বলল, চুপ কর সোনা, ও সব বলতে নেই। কিন্তু মিলি থামল না। সে যেন ঘোরের মধ্যে কথা বলছে। তার দৃষ্টিটা ঘরের আবছা অন্ধকারের দিকে নিবদ্ধ। ও আমাকে নিয়ে যেতে চাইছে, ওর খেলার কেউ নেই। তুমি বিশ্বাস করো মা, ও একা একা কি করে খেলবে? এই কথাগুলো কোনো শিশুর আবদার নয়। এর মধ্যে লুকিয়ে আছে এক অমোঘ সত্যের হিম শীতল স্পর্শ। কুসুম বুঝতে পারছিল এটা তার মেয়ের কল্পনা নয়। যে অদৃশ্য শক্তিটা তাদের ঘিরে ধরেছে সে সত্যি মিলিকে চায়। এই বাড়িতে, এই উঠোনে, এই অন্ধকারের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এক অতৃপ্ত আত্মা। একাকী খেলার সাথী খোঁজা এক শিশুর আত্মা, টিটু। এই নামটা কুসুমের মাথায় হাতুড়ির মতো আঘাত করল। সে আর কোনো কাকতালীয় ঘটনা নয়, এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার ছোট্ট মেয়েটা এক অশরীরীর খেলার সঙ্গী হতে চলেছে। কুসুম তার ছোট্ট মেয়েকে বুকের মধ্যে জাপটে ধরে অঝরে কেঁদেই চলেছে। তার উষ্ণ চোখের জল মিলির শীতল কপালে গড়িয়ে পড়ছে। মিলি খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, মা, তুমি কাঁদছো কেন? কুসুম কান্না ভাঙা গলায় উত্তর দিল, আমার যে আর কোনো উপায় নেই রে মা। আমি শুধু চাই তুই আমার কাছে থাক। আমি জানি টিটু তোর কত ভালো বন্ধু ছিল। সারাদিন ওর সাথেই খেলতিস, ওর সাথেই থাকতিস। কিন্তু এখন তোকে ওর কথা ভুলে যেতে হবে রে সোনা। ওই সব কিছুই মনের ভুল। তুই বারবার ওকে মনে করে কষ্ট পাস না। মিছি মিছি এসব ভেবে আমার ভয়টাকে আর বাড়াস না। তুই আমার কাছে থাকবি, আমার পাশে থাকবি, কোথাও যাবি না, কোথাও যাবি না বলে দিচ্ছি। কুসুমের কথার জবাবে মিলি একটা করুণ হাসি হাসল। সেই হাসিতে কোনো শিশুর সারল্য ছিল না, ছিল এক গভীর যন্ত্রণা আর অপারগতার ছাপ। সে ধীর স্থির গলায় বলল, কিন্তু মা, আমাকে তো যেতেই হবে। কুসুম চমকে মেয়ের মুখের দিকে তাকালো। মিলি বলে চলল, সেদিন কবিরাজ কাকু যখন বাড়িতে এসেছিল তখন তো তোমাকেই বলেছিল ওই ডেঙ্গু জ্বরটা আমার শরীরটা নিয়ে গেছে। আমি তো চাইলেও তোমাদের সাথে থাকতে পারবো না মা, শুধু তোমার মায়ের টানে আটকে আছি। প্রতিটা শব্দ যেন ধারালো কাঁচের টুকরোর মতো কুসুমের বুকে বেঁধছিল। মিলি তার ছোট্ট হাত দিয়ে মায়ের গাল ছুঁয়ে বলল, তুমি আমার দেহটা মাটির নিচে না পুঁতে, সাধ্য শান্তি না করে
কেন তিতুদের বাঁশবাগানের ওই মাটির পুরনো ঘরটার ভেতরে তালা দিয়ে এসেছো? আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না, কিন্তু আমার আত্মা যে শান্তি পাচ্ছে না মা। তুমি আমার দেহটার সৎকারের ব্যবস্থা করো। তিতু মাত্র 2 দিন অপেক্ষা করতে পারবে, তারপর ওর পরলোক গমন হবে। তার মধ্যে তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। এইভাবে আর কতদিন কষ্ট পাবো বলো? মিলির কথাগুলো শোনার সাথে সাথে কুসুমের মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। সে হাউমাউ করে চিৎকার করে উঠল, না না না, তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেব না মা। তিতুরও আমার মতন অবস্থা মা, ওর সত্যি খুব কষ্ট। আমি ওর সাথে খেলতে যাচ্ছি। তোমাকে যেরকম বললাম তুমি সেরকম তাই করো। আমি চিরকাল তোমার স্মৃতি হয়ে তোমার কাছে থেকে যাব। কথাগুলো শেষ হতেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। কুসুমের বাহু ডোরে আবদ্ধ মিলির শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করল। ধোঁয়ার মতো বিলীন হয়ে যেতে লাগলো তার আদরের মেয়ের অবয়ব। কুসুম শূন্য বাতাসকে আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলো। তার আর্তনাদ সেই রাতের নিস্তব্ধতাকে চিরে ফালা ফালা করে দিল। কোনো মতে রাতটা কাটল। গ্রামে তখন ভয়ঙ্কর ডেঙ্গুর প্রকোপ। ঘরে ঘরে জ্বর, হাহাকার। কানাইদার ছোট ছেলে টিটু জ্বরে ভুগে মারা গেছে এই 3 আগে। তার ঠিক পরের দিনই মারা গিয়েছিল মিলি। সেই থেকে গ্রামটা যেন একটা মৃত্যুপুরী। ভয়ে কেউ কারোর বাড়ি যায় না, পাছে অসুখ ছড়ায়। সকাল হতেই কুসুম যেন এক জীবন্ত পাথর। তার চোখে জল নেই, মুখে কথা নেই। মেয়ের শেষ ইচ্ছেটা তাকে রাখতেই হবে। সে টলতে টলতে এগিয়ে গেল টিটুদের বাঁশ বাগানের দিকে। পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে মাটির ঘরটার তালা খুলতেই একটা তীব্র পচা গন্ধে তার দম বন্ধ হয়ে এলো। ভেতরে একটা পুরনো চটের ওপর শোয়ানো তার মেয়ের পচা গলা ছোট্ট দেহটা। কুসুম আর নিজেকে ধরে রাখতে পারল না। মাটিতে আছড়ে পড়ে বুক ফাটিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মেয়ের কথা মতোই সে নিজের হাতে দেহটাকে তুলে এনে বাড়ির পেছনে সমাধি দিল। গ্রামের বিপ্লব পুরোহিতকে ডেকে মেয়ের আত্মার শান্তির জন্য খুব সামান্য এক শান্তি সস্তয়নের আয়োজন করল। বোধহয় মুক্তি পেল মিলি। সেই দিনে দুপুরের দিকে নায়েব হরিধন আবার এলো কুসুমের বাড়িতে। কিন্তু বাড়িটা আজ বড্ড ফাঁকা, খাঁ খাঁ করছে। সে কুসুমের নাম ধরে কয়েকবার হাঁক দিল। কুসুম, যাই কুসুম, আরে বাড়িতে আছিস? দরজা খোল রে। আই কুসুম, শুনতে পাচ্ছিস না আমার কথা? ঘরের দরজাটা আলগা ছিল। হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। ভেতরে উঁকি দিয়ে দেখল কেউ কোথাও নেই। যা বাবা, মাগিটা গেল কোথায়? আশ্চর্য ফালতু একটা মেয়ে ছেলে।
এই বলে কয়েকটা গালাগাল দিয়ে সে যেই ফিরতে যাবে ঠিক তখনই নদীর দিক থেকে এক জেলের আর্তচিৎকার ভেসে এলো। ওরে কে কোথায় আছিস? শুটে আয় রে। কুসুম বৌদি মনি জলে ডুবে আত্মহত্যা করেছে, দেহটা ভেসে উঠেছে। হরিধন কৌতূহল সামলাতে না পেরে তড়ি ঘড়ি নদীর ঘাটের দিকে ছুটে গেল। কি বলছেন? সেখানে গিয়ে দেখল জনা কয়েক জেলে একটা মৃতদেহকে ঘিরে নিজেদের মধ্যে আলোচনা করছে। হরিধন ভিড় ঠেলে এগিয়ে গেল। নদীর ধারে সবুজ ঘাসের উপর নিথর হয়ে পড়ে আছে কুসুমের দেহটা। তার মুখটা আশ্চর্য রকম শান্ত, যেন সব জ্বালা, সব যন্ত্রণা, সব হাহাকারের শেষে সে তার মেয়ের কাছেই চির শান্তিতে চলে গেছে। শুনলেন ভাগাড় ডহরের বাঁশবন। আজ গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্রের ভূমিকায় আমি সুদর্শন, কুসুমের কণ্ঠে সুপমা, মিলির কণ্ঠে কুহু। আমাদের এই বিশেষ নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পের ঘটনাটি বাংলার কোন মাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে? অর্থাৎ গল্পে বাংলার কোন মাসের উল্লেখ রয়েছে? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সুদীপ্ত শাসমল, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, সুরজ মোল্লা, শুভঙ্কর দাস, সমর ধারা, রিঙ্কু, কাকলি হাজরা, নীলিমা বিশ্বাস, গায়ত্রী, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, সার্থক মণ্ডল, হেমন্ত মণ্ডল, মনীষা হালদার, মিলন দোলাই, ঈশানী বিশ্বাস, তনুশ্রী, তানিয়া কুণ্ডু, শেখ আনিসুর রহমান, মল্লিকা বারিক, মেঘা সাহা, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, রিম্পা, সৌমেন দে, তন্দ্রা দত্ত, সৌতিক মণ্ডল, অঙ্কন মণ্ডল, সায়নী এবং অনুপম সামন্ত। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। আগামীতে আরও টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নেওয়া যাক তাহলে। আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।